আমরা যে অঞ্চলে আছি এটিকে নতুন করে কোনো বিশেষায়নে বিশেষায়িত করার প্রয়োজন হয় না। শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য সব জায়গায় এর পদচারণা রয়েছে। এটি রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, দেশের বিভিন্ন খাতে অবদান রাখা ব্যক্তিত্বের জন্মস্থানও বলা চলে। দর্শক, আমরা রয়েছি বরিশালে। এই বরিশালের এই জায়গা থেকে অর্থাৎ ঐতিহ্যবাহী বিএম কলেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর বিশেষ আয়োজন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ। আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি জুমাতুল বিদা, এবং আজকে আমাদের সাথে রয়েছেন সম্মানিত তিনজন অতিথি। শুরুতেই পরিচয় করে দিচ্ছি। আমার হাতের বাম হাতে শুরুতে রয়েছেন মজিবুর রহমান সারোয়ার, বিএনপি মনোনীত প্রার্থী, বরিশাল 5 আসন। তার পাশেই রয়েছেন মনীষা চক্রবর্তী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মনোনীত প্রার্থী, বরিশাল 5 আসন। এবং তারপরেই রয়েছেন মোয়াজ্জেম হোসেন হেলাল, জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী, বরিশাল 5 আসন। আমরা তাদের বক্তব্য শুনবো এবং আমাদের সামনে থাকা অতিথি হিসেবে ভোটাররা আছেন, তাদের প্রশ্ন নিব। তার আগে চলে যাব আমাদের সহকর্মী রয়েছেন তার কাছে, তার থেকে জানতে চাইব বরিশালের যে ধরনের সংকট রয়েছে নির্বাচন পূর্ববর্তী কিংবা পরবর্তী কিংবা নির্বাচন চলাকালীন সময় কি ধরনের পরিস্থিতি তৈরি হয়, সেগুলো থেকে উত্তরণ হওয়ার কি উপায় রয়েছে কিংবা কি পরিস্থিতি রয়েছে। একই সাথে সংকট সমাধানে এখন পর্যন্ত কোনো ধরনের উদ্যোগ কেন নেওয়া হয়নি, সীমাবদ্ধতার জায়গাটুকু কোথায় রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ বিদা। বিষয়টা যদি এভাবে বলি যে ধান নদী খালের বরিশাল বলেন কিংবা জীবনানন্দ দাশের বরিশাল অথবা কাজী নজরুল ইসলামের সেই প্রাচ্যের ভেনিস, এই বিষয়গুলো যার সাথে মিলে আছে বা মিশে আছে, সেই বিষয়গুলো এখন আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাচ্ছে। আপনাকে যদি আমি ছোট্ট করে এভাবে বলি যে বরিশালের শহরের গোড়াপত্তন হয়েছিল আজ থেকে 200 বছর আগে বা তারও বেশি। 200 বছর আগে তো ব্রিটিশরা বরিশালকে জেলা হিসাবে নামকরণ করে, 22 বছর আগে বিভাগ হিসাবে বরিশাল নামকরণ হয়। কিন্তু আসলে এগুলো খালি ক্যাটাগরির উন্নতি হয়েছে, আদতে বরিশালের কোনো উন্নয়ন হয়নি। এর সাথে আরেকটি বিষয় বলা যায় যে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা ফজলুল হকের বাড়ি কিন্তু এই বরিশালে, বা সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের বাড়িও বরিশালে। কিন্তু এত বড় বড় মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি থাকার পরেও আমরা বরিশালটাকে কিন্তু সেভাবে সাজাতে গোছাতে পারিনি। 54 বছরে যে উন্নয়নটা অন্যান্য জায়গায় হয়েছে, সেই উন্নয়নের আসলে আমরা আরো কিছু বেশিটাই আশা করেছিলাম। এবং গত কয়েক দশকে দেশের বিভিন্ন স্থানে যে হাইওয়ে বলেন, এক্সপ্রেসওয়ে বলেন বা ইন্টারসেকশন বলেন, সেই সবের তালিকায় কিন্তু আমরা এখন পর্যন্ত বলা যায় 6 লেন 4 লেন বা রেল লাইনের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির মধ্যেই রয়েছি। তো এইখান থেকে আমরা আসলে উন্নয়ন চাই। হ্যাঁ, হাতে গোনা কিছু প্রতিষ্ঠানের নাম বলা যাবে, ইঞ্জিনিয়ারিং কলেজ বা বরিশাল বিশ্ববিদ্যালয়, এইগুলো আসলে 54 বছরের আশাটা আরো বেশি আমাদের ছিল, সেইখানটা কিন্তু আমরা পাইনি। আরেকটি বিষয় যে নির্বাচনের যে ধারাবাহিকতা, নির্বাচনের সময় যে পরিস্থিতিগুলো, সেখান থেকে বলতে গেলে বলা যায় যে কয়েক বছরের যে বিগত যে নির্বাচনের আমলগুলো, সেখানের নির্বাচনগুলোতে আসলে ওইভাবে নির্বাচন বলাও খুব একটা যাচ্ছে না। তার আগে কিন্তু আমরা দেখেছি যে এই বরিশাল জেলায় শুধু 5 আসন নয়, বরিশাল জেলাতে নির্বাচন করতে গেলে কিন্তু বেশ কিছুটা অশান্ত পরিবেশই মাঝে মধ্যে তৈরি হয়। তো সেইখান থেকে উত্তরণের জন্য প্রশাসনের প্রতি এর আগেও যারা প্রার্থী রয়েছেন তারা বলছেন যে অস্ত্রগুলো বিভিন্ন সময় এসেছে বা অস্ত্র লুট হয়েছে সম্প্রতি জুলাই আন্দোলনের সময়, সেই অস্ত্রগুলো উদ্ধারের জন্য বা সম্প্রতি যে নানান জায়গায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেইগুলো মোকাবেলার জন্য প্রশাসনের উদ্যোগ নেওয়াটা খুব জরুরি বলেই তারা মনে করছেন। তবে এই নিয়ে দ্বিমতও আছে। অনেকেই বলছেন ভালো পরিস্থিতি রয়েছে, তবে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলা হয় প্রার্থীদের, সেটা কিন্তু অনেকেই বলছেন ওইভাবে নেই। এটা নিয়েও মতানৈক্য রয়েছে। সবার মধ্যে বেশ আগ্রহ রয়েছে, সবাই তাকিয়ে রয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের ভোটের জন্য। এবং নতুন ভোটার যারা, তারা অবশ্যই বেশি মুখিয়ে রয়েছেন। এইবারের ভোটটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট, কারণ অনেকেই রয়েছেন যারা আগে ভোটার হয়েছেন কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারে নাই, অথচ তারা কিন্তু গত নির্বাচনের সময়ও ভোটার ছিল। এইরকম ভোটারও কিন্তু বেশ কয়েকজন রয়েছে। পাশাপাশি আপনাকে যদি বলি যে বরিশালের যে ভোলার গ্যাস বরিশালে আসবে, এই প্রতিশ্রুতির মধ্যে আর মানুষ থাকতে চায় না। তারা আসলেই চায় ভোলার গ্যাস বরিশালে আসুক। পদ্মা সেতু হওয়ার পর যে উন্নয়নের ধারা তারা চেয়েছিল, সেই উন্নয়নটা যেন আসলেই বাস্তবায়ন হয়। লঞ্চ, বিমান, রকেট বন্ধ হয়ে গেছে উন্নয়নের যাত্রায়, সেই বন্ধ না হয়ে যেন চালুর রাস্তায় যায়, শিল্প কারখানায় ভরপুর হয়, কর্মজীবী বা কর্মক্ষেত্র খুঁজে পায়, কর্মসংস্থানের সৃষ্টি হয়, নারী বান্ধব হয়।
নারী বান্ধব হয়ে উঠুক, কর্মসংস্থান গড়ে উঠুক, তরুণ প্রজন্ম যারা নতুন করে ভোট দেওয়ার চিন্তা করছে তারা সেই ভোটাধিকার আসলে ফিরে পাক, এবং যেই রাজনৈতিকভাবে নাগরিক হিসেবে মানুষের যে নাগরিক হয়ে ওঠার যুদ্ধ, সেই যুদ্ধে আসলে মানুষ এগিয়ে যাক। আমরা এই সহকর্মীর মাধ্যমে সাংবাদিকের চোখে বরিশালের যে অবস্থা সেটি জানলাম। আমরা সরাসরি চলে যাব নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান সরোয়ারের কাছে। আপনার কাছে জানতে চাইব, লেভেল প্লেইং ফিল্ডের কথা উঠে আসছিল এবং 54 বছরে এগিয়ে চলার পথটি কেন বাধাগ্রস্ত সেটিও উঠে আসছিল। আপনার দৃষ্টিকোণ থেকে যদি ব্যাখ্যা করতেন সামনে থাকা ভোটারদের জন্য। নির্বিঘ্নে আমি ভোট দিতে চাই, এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা আন্দোলন সংগ্রাম করেছি, 3 জোটের রূপরেখা সর্বত্রই ছিল নিরপেক্ষ সরকারের অধীনে ভোট। কাজেই কেমন ভোট হবে সেটা নির্ভর করছে কোন সরকারের অধীনে ভোট হবে, সেটি আমরা প্রাধান্য দিচ্ছি। ডেভেলপমেন্টের পূর্ব শর্ত হওয়া উচিত কোন গণতান্ত্রিক একটি সরকার। জন আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য গণতান্ত্রিক সরকারের আন্ডারে গণতান্ত্রিক সরকার নির্বাচিত জনগণের প্রতিনিধি হিসেবে তারা দেশ পরিচালনা করবেন। আর এটা করতে গিয়ে আজকে আবার দেখা গেছে যে আমরা অনেক দিন যাবৎ 16 বছর যাবৎ আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে সফলতা এনে দিয়েছে এবং পতিত সরকার দেশ ছেড়ে চলে গেছে। তাই আমাদের সেই জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে। এখানে পতিত সরকারের বিষয়টি মনে রেখেই আমাদের যারা আমরা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করেছি তাদের মধ্যে একটি আলোচনা, নিজস্ব একটি অবস্থান থাকা উচিত যে আমরা কিসের জন্য আন্দোলন করেছি, আমাদের সেটি যেন আমরা ঠিক রাখতে পারি। কাজে এখানে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট করা এটি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমি মনে করি অনেকে ভোটের কথা বলেছেন, ঈদের উৎসাহের মধ্যে দিয়ে বা এই জনগণের এই ভোটার ভোট দিতে পারবেন এবং ভোট অনুষ্ঠিত হবে। কেউ অনেকেই চায় যারা ষড়যন্ত্র চক্রান্ত করে ভোট ব্যাহত করতে, এই গণ আন্দোলনের এতগুলো শহীদের আকাঙ্ক্ষাকে শেষ করে দিতে, সেটা বাংলাদেশে যারা নাশকতা এবং প্রার্থী গুলি করেও তারা সে ধরনের চিন্তা ভাবনা করেন, তাদের আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করেন। যত কিছুই প্রবলেম হোক না কেন, বাংলাদেশে 12 তারিখে ভোট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি চমৎকার একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে যত কিছুই হোক না কেন নিজের ভোটাধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং ভোটটা দেয়া, যার মধ্য দিয়ে জুলাই আগস্ট যেই গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই জন আকাঙ্ক্ষা যাতে মাঠে মারা না যায়, এর জন্য সবাইকে ভোট দেওয়ার যেই অধিকার সেটি বাস্তবায়নের জন্য বলেছেন তিনি। আমরা একজন দর্শকের প্রশ্নে যাব, সেই দর্শককে আমরা জিজ্ঞাসা করব যে তিনি সম্মানিত এই প্রার্থীদের কাছে তার কি প্রশ্ন রাখতে চান। আমরা এখানে জানতে পেরেছি যে প্রথম ভোটার আছেন, তিনি আবার নারীও। সো আমরা শুরুতে তার থেকে একটু জানবো যে আপনি প্রথম ভোট দিবেন, একই সাথে আপনি নারী ভোটারও। 3 জন প্রার্থী সামনে আছে, আপনার কি প্রশ্ন আছে তাদের কাছে? আচ্ছা, আমার প্রশ্ন সরোয়ার বাড়ির কাছে। আমি জানি যতদূর যে সে 20 বছর ক্ষমতায় ছিল, তো আসলে সে নারীদের জন্য কি উন্নয়ন করেছে? আমরা দেখেছি যে বরিশালে একটা ডে কেয়ার সেন্টার নাই, বরিশালে পাবলিক টয়লেট নেই। তো ক্ষমতায় গেলে আসলে নারীদের জন্য কি করা হবে? মানে এর আগেও যে সরকারে আসুক না কেন, তারা কিন্তু নারীদের জন্য তেমন কিছুই করে নাই। তো আসলে যারা এবার এমপি হবে তারা আসলে কি করবে? একজন ভোটার তিনি আলাদা করে প্রার্থীদের কাছে প্রশ্ন করেছেন যে নারী ডে কেয়ার সেন্টার থেকে শুরু করে নারী চলাচল এবং পাবলিক টয়লেটের বিষয়টি উনি খুব সুস্পষ্টভাবে জানতে চেয়েছেন যে কেন হয়নি এবং সীমাবদ্ধতার জায়গাটুকু যদি আমরা শুনি। শুরুতে হচ্ছে আমরা মনীষার কাছে যাব এবং তারপরে সারোয়ার ভাইয়ের কাছেও একবার যাব। এই তথ্যটি, যে প্রশ্নটি ভোটার করেছেন, সম্মানিত ভোটার, সেই প্রশ্নটি। ধন্যবাদ আপনাকে। আজকে প্রথমত চ্যানেল 24-কে ধন্যবাদ এই আয়োজনটি করার জন্য। আমরা প্রথমত বলতে চাই যে আমরা যখন থেকেই রাজনীতি করছি, আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে যেরকম ভাবে সোচ্চার ছিলাম, বরিশালে প্রত্যেকটি নারী নির্যাতনের ঘটনায় আমরা প্রতিবাদের মাঠে ছিলাম। একই সাথে যে কথাটি উনি বলেছেন, ঠিক এই দাবিটি নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছি যে নারী বান্ধব পাবলিক টয়লেট। আমরা দেখেছি যে এর আগে অনেকেই কিন্তু ক্ষমতায় ছিলেন, কিন্তু নারী বান্ধব একটা পাবলিক টয়লেট করার জন্য কত টাকা লাগে আমরা জানি না, কিন্তু সেই কাজটি কিন্তু বরিশালে হয়নি।
আমরা এটার জন্য ধারাবাহিকভাবে আন্দোলন করেছি এবং আমরা জানি যে ডে কেয়ার সেন্টার এটাও কিন্তু খুব বেশি ব্যয়বহুল কিছু নয়, কিন্তু এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা থট প্রসেস, যেটা নারী বান্ধব থট প্রসেস। সেই থট প্রসেস কিন্তু আমরা এর আগে শাসকদের যারাই ক্ষমতায় ছিলেন আমরা খুব একটা তাদের মধ্যে দেখি নাই। এখনো আমরা দেখছি যে ঐক্যমত্য কমিশনে 5% নারী সংসদ সদস্য রাখার কথা বলেও অনেক দলই কিন্তু আছেন যারা একজনও নারী সংসদ সদস্য রাখেন নাই, প্রতিনিধিত্ব করেন নাই। ফলে তারা এই সমস্ত ভাবে আমরা দেখি যে নারীদের বিষয়টি বারবারই হচ্ছে আমাদের রাজনীতিতে উপেক্ষিত হচ্ছে। এবং এই যে উপেক্ষা, আমরা মনে করি যে এটা একটা দৃষ্টিভঙ্গিগত সমস্যা। অনেকে নারী শ্রমিকদেরকে শ্রমবাজার থেকে বের করে দিতে চান, আবার আমাদের রাজনীতির পলিসি মেকিং এ যদি নারীরা না আসতে পারে, নারীদের বিষয়টি না আসতে পারে, তাহলে আসলে নারীদের ইস্যুগুলি কখনোই আমরা মনে করি অ্যাড্রেস করা যাবে না। আমরা যতদূর জানি যে বরিশালে আমরাই একমাত্র নারী প্রার্থী, তো অবশ্যই এই ভোটারের যে কনসার্ন সেটিকে আমরা ধারণ করি এবং আমরা মনেই করি যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি এটা আমাদের প্রথম কনসার্ন হবে, এবং যদি আমরা ক্ষমতায় নাও যেতে পারি আমরা আন্দোলন করে এই দাবি আদায় করব, আন্দোলন করে আমরা নারীদের জন্য অধিকার আদায় করেই ঘরে ফিরব। চমৎকার। নারী পুরুষ সে যেই লিঙ্গেরই হোক, যেই বর্ণেরই হোক, যেই ধর্মেরই হোক হোক তিনি কিন্তু ভোটার, তাই ভোটারদের সেই ভোটটুকু আসলে নিশ্চিত হতে হবে। আমরা একজন পুরুষ নতুন ভোটারের কাছেও যাব, তার প্রশ্নটুকু জানার চেষ্টা করব যে প্রার্থীদের কাছে তিনি কি প্রশ্ন রাখছেন। একজন প্রথম ভোটার, তিনি পুরুষ, তার কাছে জানতে চাইব কার কাছে আপনার কি প্রশ্ন আছে, কোন প্রার্থীর কাছে। ধন্যবাদ আপনাকে। নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেই জনপ্রতিনিধি নির্বাচিত করব তাদের কাছে আমার প্রশ্ন থাকবে, জবাবদিহিতার বিষয়টি আপনারা কতটুকু নিশ্চিত করবেন? এছাড়া আমাদের এই বরিশালে যে প্রত্যন্ত অঞ্চল রয়েছে বেশ কিছু, এই প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের ধারা কতটুকু অব্যাহত থাকবে এই বিষয়টি আমি শুধু জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমরা চলে যাব জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থীর কাছে, মোয়াজ্জেম হোসাইন হেলাল। তিনি একটি চমৎকার প্রশ্ন করেছেন, জবাবদিহিতা নিশ্চিতে আপনারা কিভাবে কাজ করবেন। ধন্যবাদ চ্যানেল 24-কে। আজকে ব্যালটে বাংলাদেশ এই আয়োজন, জবাবদিহিতা তো মানুষের বিবেকের মধ্যেই আছে। আমাদের দেশে জবাবদিহিতা না থাকার কারণেই দেশে পুকুর চুরি, সাগর চুরি না মহাসাগর চুরি হয়ে গেছে। বিচারাঙ্গনে সেখানে নানা ধরনের বৈষম্য তৈরি হয়েছে। ক্ষমতাসীনরা বিচার পায় আর যারা দুর্বল তারা বিচার পায় না। আমরা এই জবাবদিহিতায় বিশ্বাস করি এবং সর্বশেষ আল্লাহর উপরে বিশ্বাস করি, কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে জবাবদিহিতার আওতায় আনা হবে। দেশের যে দুর্নীতি দমন কমিশন আছে সেইটার পাশাপাশি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তার প্রাতিষ্ঠানিকভাবে তার অবস্থানরত যারা কর্মচারী কিংবা ভোক্তা সবাই এই জবাবদিহিতার আওতায় আসবে। বাংলাদেশে কেউই জবাবদিহিতা মুক্ত থাকতে পারবে না, এটা নিশ্চিত করা হবে। এবং আশা করি আমাদের 1 নম্বর এজেন্ডা হচ্ছে এই যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। একটা প্রসঙ্গ আসছে যে 4 লেনের বাংলাদেশ, বরিশাল টু ঢাকা 6 লেন 8 লেন কবে হবে? এখানে যদি জবাবদিহিতা আসতো যে বরিশালে এই ব্রিজ হতে 42,000 কোটি টাকার মতো খরচ হয়েছে, কিন্তু মোটামুটি দেশে বিদেশে এরকম ব্রিজ তৈরি করতে 10-12 হাজার কোটি টাকার বেশি লাগে না বলেই মোটামুটি সবাই আমরা জেনেছি এবং একমত, এবং সেই স্ট্যাটিস্টিক্স আছে দেশে বিদেশে। বাকি 30,000 কোটি টাকা কোথায়? এই 30,000 কোটি টাকা যদি আসতো তাহলে বাংলাদেশে এখানে আরো কয়েকটি ব্রিজ হতে পারত, ভোলা বরিশাল ব্রিজ হতে পারত, 8 লেনের রাস্তা হতে পারত। উন্নয়নের ক্ষেত্রে জবাবদিহিতা যদি আনা হয়, বাংলাদেশের যে বাজেট সেই বাজেটের মধ্য দিয়ে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, যোগাযোগ অবকাঠামো এবং উন্নয়ন অবকাঠামো সবকিছু নিশ্চিত করা সম্ভব হবে। বাংলাদেশের টাকা বাইরে যদি পাচার না হয় তাহলে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সেরা এবং অত্যন্ত একটি মানবিক কল্যাণকর উন্নত বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই প্রশ্ন রাখবো বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার সাহেবের কাছে, যে এই যে জবাবদিহিতা নিশ্চিত হবার কথা বলছিলেন ভোটার, এটি নিশ্চিতের জন্য আপনারা কি ধরনের উদ্যোগ নেবেন এবং আগামীর পথ চলায় আপনি কিরকম পরিবেশ দেখছেন জবাবদিহিতা নিশ্চিতের ক্ষেত্রে?
জনগণের স্বচ্ছ ভোটার নিরপেক্ষ সরকারের অধীনে হলে পরে পার্লামেন্টই হচ্ছে জবাবদিহিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আজকে পার্লামেন্টে বিরোধী দল না থাকলে সেখানে কোনো জবাবদিহিতা হয় না। এটি ছিল স্বৈর সরকারের দুর্নীতিগ্রস্ত হওয়ার জন্য প্রথম ব্যাপার। এবং আমি মনে করি যেই পার্লামেন্টের সংসদীয় সিস্টেমে যে সমস্ত মন্ত্রী মন্ত্রীদের জবাবদিহিতা করতে হয়, প্রধানমন্ত্রীর জবাবদিহিতা করতে হয়, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর একটি স্বচ্ছ পার্লামেন্টের নির্বাচনের পরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে, ট্রেড ইউনিয়নে, ছাত্র সংসদে সর্বত্রই যদি ভোট হয় তাহলে আমাদের ভোটের উৎপাদন নাই, ছাত্র নেতা তৈরি হচ্ছে না, শ্রমিক নেতা তৈরি হচ্ছে না, এবং পার্লামেন্টে ইলেকশনে গিয়ে সঠিকভাবে আমরা ফেয়ার ইলেকশন করতে পারছি না। এটিই তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। কাজেই বড় সমস্যার কারণটাই হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন হবে, নেতা তৈরি হবে, এবং ছাত্র শিক্ষক অন্যান্য জায়গায় রাজনীতি করার জন্য যে উৎপাদন রাখা দরকার, উৎপাদনের প্রথম বিষয়টি হচ্ছে আমাদের ছাত্র রাজনীতি, এবং সেই ছাত্র রাজনীতি থেকে তারা তিল তিল করে উপরে আসবে, এবং স্বচ্ছ একটি পার্লামেন্ট নির্বাচনে এই ইলেকশন হলে পরে বাংলাদেশের আইনের শাসন, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত দেশ তৈরি হবে। আমরাও সেই প্রত্যাশা করি। মোটা দাগে উনি যেই বক্তব্যটি দিলেন, মোটা দাগে বলতে গেলে এটি হচ্ছে তৃণমূল থেকে একেবারে কেন্দ্র, প্রতিটি জায়গায় মানুষ যদি নেতৃত্ব এবং তার অধিকার বিষয়ে সচেতন হয়, সেক্ষেত্রেই রাষ্ট্র আসলে দুর্নীতিমুক্ত করা কিংবা যেই স্বপ্নের বাংলাদেশের কথা আমরা বলি সেটি প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে পারে। আমরা কথা বলছিলাম ভোটার এবং প্রার্থীদের সাথে, এখন আবার আমরা ভোটারদের কাছে চলে যাব, ভোটারদের প্রশ্ন নিয়েই যুক্ত হব প্রার্থীদের সাথে। আমরা এই যে বরিশাল অঞ্চল রয়েছে, বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সামনে নিয়ে গিয়ে এটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টাও কিন্তু অনেক ব্যবসায়ী করছেন। সেই ধরনের একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো এবং তার কি প্রশ্ন রয়েছে এই প্রার্থীদের কাছে সেটি জানতে চাইবো। আপনি কি ধরনের ব্যবসা পরিচালনা করেন এবং কোন প্রার্থীর কাছে আসলে আপনার প্রশ্নটি? তিনজন তিন দল থেকে যে মনোনীত প্রার্থী তাদেরকে সকলকে প্রশ্ন করতে চাই। প্রথমে হচ্ছে যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই ব্যাপারটি বরিশালের প্রত্যেকটি কেন্দ্রে নিশ্চিত করার জন্য প্রত্যেক মনোনীত প্রার্থীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এই ব্যাপারটি নিশ্চিত করতে হবে। দ্বিতীয় হচ্ছে আমি একজন ডেভেলপার ব্যবসায়ের সাথে সম্পৃক্ত। সেখানে আমাদের এই ব্যবসায়ে যথোপযুক্ত ঋণের ব্যবস্থা স্বল্প সুদের মধ্যে ঋণের ব্যবস্থার জন্য, মানে যারা ক্ষমতায় অধিষ্ঠিত হবে তারা যেন এই বিষয়টার দিকে বেশি গুরুত্ব দেয়। তারপর বাংলাদেশ, বিশেষ করে বরিশালের পাট শিল্পের অবস্থা অত্যন্ত অবস্থায় আছে, অত্যন্ত নাজুক অবস্থায় আছে। সেই ব্যাপারটির দিকেও যেন যারা এখান থেকে নির্বাচিত হবে, এখান থেকে যারা প্রতিনিধিত্ব করবে বরিশাল 5 আসন থেকে, তারা যেন নজর দেয়। আমরাও সেই প্রত্যাশা করব। উনি চমৎকার একটি কথা বলেছেন, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমরা মনীষা চক্রবর্তীর কাছে যাব। এই যে কথাটি প্রবাদ হিসেবে প্রচলিত রয়েছে, এটি আসলে কতটুকু বাস্তবসম্মত আজকের প্রেক্ষাপটে, এই প্রশ্নটি থাকবে। একই সাথে ব্যবসায়ী হিসেবে তিনি যে আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন, ঋণের কথা, ক্ষুদ্র ঋণ হোক কিংবা এটি বড় আকারের ঋণ হোক, আপনারা নির্বাচিত হলে, নেতৃত্বে গেলে কি ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন? ধন্যবাদ আপনাকে। আমরা অবশ্যই মনে করি যে একটা কর্মসংস্থান গড়ে তোলার জন্য সেই জায়গায় এক ধরনের যে ব্যবসায়িক ডেভেলপমেন্ট, সেটার অবশ্যই প্রয়োজন আছে। আমরা এটাও মনে করি যে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে, আপনারা জানেন যে ভোলার গ্যাস বরিশালে নিয়ে এসে এখানে ব্যবসায়ীদের যাতে স্বল্প মূল্যে তারা প্রোডাক্ট উৎপাদন করতে পারেন তার জন্য কিন্তু একটা ধারাবাহিক আন্দোলন আমরা করছি। এবং এখানে ভোলার গ্যাস কিছুদিন আগে সিলিন্ডারে করে একটি কোম্পানি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল গত আমলে, সেটাও কিন্তু আমরা আন্দোলন করে ঠেকিয়ে দিয়েছিলাম। এবং এই সময় এসে আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়টি চূড়ান্ত হয়নি। আমরা কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে মনে করি যদি গ্যাস আসে তাহলে এখানে ব্যবসায়ীরা ঋণ তো দরকার বটেই, কিন্তু গ্যাস আসলে এমনিতেই তাদের হচ্ছে উৎপাদন খরচ কমে যাবে। একই সাথে আমরা বলেছি যে এখানে কৃষিভিত্তিক শিল্পের যে সম্ভাবনা,
সেই কৃষিভিত্তিক শিল্পের জায়গাটিতে কিন্তু আমাদের যারাই দেশ শাসন করেছেন, যারা বরিশালে যারা শাসন করেছেন, তারা কিন্তু আসলে অনেক ভূমিকা রাখার ছিল। কারণ আপনারা জানেন যে বরিশালে ইলিশ সম্পদ যেটা, সেটা কিন্তু বরিশাল বিভাগেই 30% হচ্ছে সারা দেশের সাপ্লাই। এবং আমরা বরিশালে আমরা পেয়ারা এগুলি কিন্তু আমাদের এই জায়গার একটা বড় প্রোডাক্ট, যেটা কিন্তু আসলে আমরা কোনো ফুড প্রসেসিং জোনও নাই যেটার মধ্যে দিয়ে এক্সপোর্ট করতে পারি। ফলে আমাদের কিন্তু এখানে বিপুল সম্ভাবনার জায়গা আছে। আরেকটা বিপুল সম্ভাবনার জায়গা হচ্ছে পর্যটন খাত। আপনারা জানেন যে বরিশাল সদর আসনটাই যদি আমরা বিবেচনা করি, এটাকে ভেনিস বলা হয় বরিশালকে। এখানে নদী এবং খাল কেন্দ্রিক যে পর্যটনের বিপুল সম্ভাবনা, এই সম্ভাবনাটিকে একেবারে অবহেলার চূড়ান্ত পর্যায়ে রেখে দেওয়া হয়েছে। এবং এই সম্ভাবনাটি নিয়ে কাজ করার জন্য আমরা খুবই আগ্রহী এবং এটি বারবার আমরা প্রস্তাবনা আকারে দিয়েছি। এবং অবশ্যই আমরা মনে করি যে বিসিকে এখানে শিল্প মালিকদের জন্য বা সারা বরিশালেই যারা শিল্প নিয়ে কাজ করতে চান তাদের জন্য অবশ্যই আমরা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে চাই। একই সাথে কিন্তু আমরা শ্রমিকদের জন্য তারা যাতে ন্যায্য মজুরি পান, তারা যাতে একটু কর্মপরিবেশ পান, সেই বিষয়টিও কিন্তু আমরা নিশ্চিত করতে চাই। এবং আপনারা জানেন যে বরিশালে কিন্তু 5ই আগস্টের পরে প্রায় 10টা ফ্যাক্টরিতে এখানে শক্তিশালী আন্দোলন হয়েছে এবং এর মধ্যে 8টা ফ্যাক্টরিতে কিন্তু ট্রেড ইউনিয়ন আমরা আদায় করেছি এবং শ্রমিকদের অধিকার নিয়েও কিন্তু আমরা রাজপথে আছি। পাশাপাশি আমরা মনে করি ব্যবসার ডেভেলপমেন্টের জন্য এখানে গ্যাসের যে বিষয়টি নিশ্চিত করা, কৃষিবান্ধব শিল্পকে উৎসাহিত করা এবং এখানে পর্যটন কেন্দ্রিক এক ধরনের প্রণোদনা, সেটা সরকারের দিক থেকে আসলে বরিশাল আরো অনেক উন্নত হতে পারত এবং এখনো সেই কাজটি করার সুযোগ আছে। আমরা সেটি করতে চাই। পর্যটন নগরী হিসেবে আসলে বরিশালকে খুব সামনে এগিয়ে নেওয়া সম্ভব এবং তার জন্য যে পরিকল্পনা মনীষা চক্রবর্তী সেটি তুলে ধরছিলেন। আমরা আরেকটি প্রশ্ন নিব। আমাদের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী রয়েছেন, তার কাছে কি প্রশ্ন রয়েছে আপনার সেই প্রশ্নটি জানাবেন। আমি 3 জন প্রার্থী জামাতে ইসলামী সহ সকলের কাছে প্রশ্ন রাখতে চাই। এখানে অনেক উন্নয়নের কথা হয়েছে। অতীত দিনে এই 5 আসনের জন্য কোন প্রার্থী কি উন্নয়নে অবদান রেখেছেন এবং ভবিষ্যতে উন্নয়নের জন্য কোন প্রার্থীর কি পরিকল্পনা রয়েছে? আপনি প্রশ্নটি শুনলেন। আগামীতে দেশের উন্নয়নে অনেক কিছু করার সুযোগ আছে। আমার এখানে আরেকজন সহ-আলোচক উনি বলেছেন বরিশালের নাম হচ্ছে ধান নদী খাল, এই 3 বরিশাল। এই বরিশাল প্রাচ্যের ভেনিস হিসেবে বলা হয়। এখানে উন্নয়নের প্রচুর সম্ভাবনা আছে এবং সেই উন্নয়নের ক্ষেত্রে আমাদের সম্ভাবনা এবং আমাদের উদ্যোগ নেওয়ার দায়িত্ব আছে। যেমন এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে সুযোগ আছে, এখন বরিশাল একটা মানে সমস্ত বাংলাদেশের সাথে কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে। সুতরাং এখানে শিল্পবান্ধব পরিবেশ তৈরি করার ব্যবস্থা দরকার। শিল্প মানে রেজিস্ট্রেশন কিংবা অনুমতির ক্ষেত্রে যে সমস্ত বাধাগুলো আছে, সেই সমস্ত সরকারি বেসরকারি সেই সমস্ত বাধাগুলো দূর করতে হবে। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। একজনের ব্যবসা প্রশ্ন করেছেন, এখানে বহু ধরনের সমস্যা আছে। ব্যবসা করতে গেলে যে আইন কানুন বিধি বিধানের ফাঁক ফোকর দিয়ে দেখা যায় যে অনেক রকম সমস্যা তৈরি করা হয় এবং সেখান থেকে সুযোগ সুবিধা নেওয়ার অপচেষ্টা করা হয়। এগুলোকে আমরা বন্ধ করার ব্যবস্থা করে দেব। এবং আমি আগেই বলেছি যে দুর্নীতি যদি রোধ করা সম্ভব হয় তাহলে সেই দুর্নীতি বাংলাদেশের 70% টাকা চুরি হয়ে যায় এবং সেই চুরি করার টাকা দিয়ে বাংলাদেশকে যদি আবার 30% দিয়ে কাজ করা হয়, সেখানে আবার মধ্যস্বত্বভোগী একদল লোক যারা ওখান থেকে সুবিধা নেয়, তারা বিভিন্ন রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে। এই সমস্ত যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে শিল্প, ব্যবসা বাণিজ্য, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত এবং অবকাঠামো, রাস্তাঘাট, এই সমস্ত জায়গায় বিপুল উন্নয়ন সম্ভব হবে। একজন একটা ইন্ডাস্ট্রি করতে চায়, বলতেছে ভাই আমি এখানে কিভাবে করব, আমি আইনি সহায়তা পাচ্ছি না, আমি এলাকায় গিয়ে নানা রকম মানে সমস্যার সম্মুখীন হই, পেশি শক্তির সমস্যার সম্মুখীন হই, তাহলে আমি কিভাবে ব্যবসা করব? সুতরাং বাংলাদেশ থেকে আমি চলে গেলাম, আমার পুঁজি আমি বাইরে নিয়ে গেলাম। এই যে অবস্থাটা তৈরি হচ্ছে, বরিশালে বিপুল পরিমাণ সম্পদশালী ব্যক্তি দেশে বিদেশে চলে আছে। আমার ব্যাংকিং এর সেক্টরের কথা বলছেন, ব্যাংকের ক্ষেত্রে যে সমস্ত বাধা আছে সেই সমস্ত বাধাগুলো দূর করতে হবে এবং সেই সমস্ত বাধা কিন্তু ক্ষুদ্র বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা দিতে হবে এবং সহজীকরণ করতে হবে এবং বৃহৎ শিল্পের ক্ষেত্রে যে সরকারি এবং বেসরকারি এবং আইনি যে সমস্ত জটিলতা তৈরি করা হয়েছে সেই সমস্ত দিকগুলো দূর করার ব্যবস্থা করতে হবে এবং বরিশাল
বাংলাদেশ বরিশালে বিমানগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু যাদের অনেক বেশি বড় শিল্পপতি ব্যবসায়ী যারা আসবেন আবার চলে যাবেন, বিমান নাই এখানে ঠিক মতো, এবং সবকিছু বন্ধ হয়ে গেছে। আপনি কি এইভাবে- তাহলে এটি প্রতিশ্রুতি রাখতে চান যে আপনি যদি আসেন নেতৃত্বে এই সমস্যাগুলো সমাধান করবেন? ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। সেই প্রশ্ন নিয়েই আমরা যাব সারোয়ার সাহেবের কাছে। আপনার কাছে প্রশ্ন, উনি বলছিলেন মধ্যস্বত্বভোগী একটি গোষ্ঠীর জন্য, সেটি রাজনৈতিক হোক অর্থনৈতিক হোক, বিভিন্ন খাতটি আসলে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না। সেই মধ্যস্বত্বভোগী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আসলে কিভাবে কাজ করবেন, এবং এই প্রতিশ্রুতি যেটি তিনি দিচ্ছেন, হ্যাঁ, এটি আসলে আপনার জায়গা থেকে আপনি যদি ব্যাখ্যা করতেন। দেখেন, বরিশালের উন্নয়নের কথা যদি আমরা বলি, রাজনৈতিক উন্নয়ন, তাহলে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরল ক্যাবিনেট মিটিং এর কথা উল্লেখ করতে পারি। ঢাকা থেকে দূরে, খুলনা থেকে দূরে এরকম একটি অঞ্চলকে তিনি বরিশাল বিভাগ প্রতিষ্ঠা করার জন্য বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, রেডিও স্টেশন, টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল বোর্ড, এগুলো করার জন্য প্রায় 14টি সিদ্ধান্ত গৃহীত হয় আমাদের এই পুরাতন সার্কিট হাউসে। তো ঢাকার বাইরে প্রথম বিরল মিটিং করে বরিশাল ডেভেলপমেন্টের চিন্তা ভাবনা করা এটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার এসেই প্রথম বরিশাল বিভাগ ঘোষণা করলেন, বিশ্ববিদ্যালয় ঘোষণা করলেন, এবং বোর্ড অন্যান্য কাজগুলো সুবিধা আরম্ভ করলেন। কিন্তু দেখা গেছে যে গত পতিত সরকার 16 বছরে আপনি এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে নাই। তারা তাদের ইচ্ছা মতো কাজ করেছে। তারা বরিশালের ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্তগুলো মনে করেছে এটা বিএনপি সরকার করেছে, এটা আমাদের কাজ না। এইভাবেই তারা শেখ হাসিনার আত্মীয় স্বজন তারা যে যেখানে বসেছিলেন সেখানে তারা দুর্নীতি দুঃশাসন করেছেন, কোনো উন্নয়নের তালিকাও দেখাতে পারেন নাই, উন্নয়নের জন্য কোনো ঘোষণাও দেন নাই। তো এটা এরকম ভাবে চলে না বাংলাদেশে। আজকে আমরা যখন শুনি যে বাংলাদেশে জুট মিল বন্ধ হয়ে যায় আর কলকাতায় জুট মিল আরম্ভ হয়, এটি আমাদের দেশে কৃষি অর্থনীতি আমাদের প্রধান থাকলেও আমরা কৃষির উদ্বৃত্ত থেকে শিল্পর চিন্তা ভাবনা করি না। আমরা চিন্তা ভাবনা করি যেখান থেকে কিছু পেলাম ওখান থেকে আরম্ভ করলাম। এইভাবে দেশের সমস্যা সমাধান করা যাবে না। আমাদেরকে চিন্তা ভাবনা করে পরিকল্পিত উপায়ে দেশের জন্য উন্নয়ন করতে হবে, এবং সেখানে জন আকাঙ্ক্ষা কি, চাহিদা কি, সেটা আমাদের জানতে হবে। ধান নদী খাল এই তিনে বরিশাল কথা থাকলেও ভেনিস অব ইস্ট, যে প্রাচ্যের ভেনিসের কথা বলা আছে, সেখানে প্রথমেই তো খাল নদীগুলো তারা বন্ধ করে দিয়েছে। তারা স্বাধীনতার পরবর্তী সময়ে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন তখন তারা বিআইপিতে শুধুমাত্র 500 কোটি টাকা তারা বিআইপিতে 500 কোটি টাকা দিয়ে তারা এই টাকার কাজে লাগানোর জন্য, যেখানে স্লুইস গেট দরকার নেই সেখানে তারা করেছে, যেখানে পাম্প হাউস দরকার নেই তারা করেছে। আমার বাড়ির পাশে দিয়ে লাখুটিয়া খাল, সেখানে আমি লঞ্চ চলতে দেখেছি। আজকে সেখানে স্লুইস গেট এমনভাবে করেছে যে কৃষকদের উন্নয়ন হচ্ছে না, এবং পাশাপাশি খালটা বন্ধ হয়ে গেছে। কাজেই এ ধরনের যে উন্নয়নটা জনগণের উপকারে আসে না, সে ধরনের উন্নয়নের চিন্তা ভাবনা তারা করেন না। শুধুমাত্র দুর্নীতি করার জন্যই তারা এই উন্নয়নের চিন্তা ভাবনাটা করেন। তো আমি আশা করি যে আমি এই শহরে খাল খনন করা খুব গুরুত্বপূর্ণ। আমি 4 বার খাল খনন করেছি। আমি যখন টাকা ছিল না, শহরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কোদাল ঝুড়ি কিনে আমি খাল খনন করতে গিয়েছি। কাজে টাকা অবশ্য বড় ব্যাপার না, আমার রাজনৈতিক সিদ্ধান্ত বা আমার কাছে বড় ব্যাপার, যে আমি কিভাবে এই দেশটা চলবে, কিভাবে আমার মানুষ ভালো থাকবে, এই চিন্তা ভাবনা আমাকে করতে হবে। এবং মানুষের জন আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আজকে কথা হচ্ছে যে প্রতিরক্ষা ব্যবস্থা, যারা আজকে যুদ্ধ করে যুদ্ধবাজ হিসেবে পরিচিত, তাদের ট্যাঙ্ক কামান দরকার। এই সরকার যে গত সরকার ট্যাঙ্ক কামান কিনেছে সেটা কোনো কাজে লাগাতে পারে না, এমনকি বিডিআর বিরুদ্ধে 5টা ট্যাঙ্ক পাঠাতে পারে না। এবং দেশের আজকে মিয়ানমারে অস্ত্র কিনে লাভ কি, একটা গুলিও করতে পারে না। বিএসএফ রেগুলার আমাদের মানুষগুলোকে ধরে মারছে, গুলি করছে, মারছে। সরকার ব্যর্থ, শুধুমাত্র অস্ত্র কিনে কিছু টাকা কমিশনের ব্যবস্থা করেছে। প্রতিরক্ষা ব্যবস্থা মানে আমার পেট ভরে খাওয়া, এই ব্যবস্থায় আসতে হবে। হাজার হাজার কোটি টাকা প্রতিরক্ষা করে কোনো লাভ নেই। আমরাও সেই প্রত্যাশা করি, আসলে ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে সবাই যাতে জনস্বার্থে কাজ করে, যেই জনপ্রতিনিধি হোক সে যাতে জনগণের হয়ে কাজ করে। নিজের কাছে থাকা, সরোয়ার সাহেব যেটি বলছিলেন, নিজের কাছে থাকা স্বল্প পুঁজি যদি কেউ কাঙ্ক্ষিত লক্ষ্যের জন্য পরিকল্পিতভাবে এগিয়ে যায়, সেক্ষেত্রে সবাই মিলে হয়তো অর্জনটি সম্ভব হবে। আমরা আমাদের এই পর্বে সরাসরি চলে যাব আমাদের অতিথিদের কাছে। সংক্ষেপে জেনে নিব
তাদের নির্বাচনী প্রতিশ্রুতি কি থাকছে ভোটারদের কাছে? মুজিবুর রহমান সরোয়ার, শুরুতেই আপনার কাছে। আমি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি প্রথমেই যেটা আমি যা বলেছি যে আমাদের ধারাবাহিক উন্নয়নের কথা থাকলেও আওয়ামী লীগ যে উন্নয়নটি করেনি সেই ধারাবাহিক উন্নয়নের কাজটি আমি ইনশাল্লাহ করে দেব। আমরা আগামী দিনে জন আকাঙ্ক্ষা রূপে যে চিন্তা ভাবনাগুলো আমাদের তরুণ ভাইয়েরা এবং এলাকাবাসী ভাইয়েরা যা চিন্তা ভাবনা করছেন ধারাবাহিক উন্নয়নে সেই ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা দরকার। তাহলে বিভাগের পূর্ণতা আসবে। বিভাগের অনেক জায়গায় অনেক অফিস আদালত, বিশেষ করে পুলিশের থানাও আমাদের সব জায়গায় নেই। আমরা যখন মেট্রোপলিটন পুলিশ আমরা উদ্বোধন করছিলাম তখন তাদের কমিশনার সাহেবকে একটা পুরনো বিল্ডিং এ রিনোভেশন করে আমাদের বসাতে হয়েছিল। আমাদের থানাগুলোকে জায়গা দেওয়ার জন্য আমি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের একটি অংশতে এখন বন্দর থানা অবস্থিত। কাজেই থানা, পুলিশ এবং বিভাগীয় অফিসগুলো আমার উন্নয়ন করতে হবে। বরিশালে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সবচেয়ে বেশি দরকার, কারণ মানুষ কথাই আছে যে এই অঞ্চলের অধিকাংশ মানুষই জীবনের অনেক সময় তারা নৌকায় লঞ্চে থাকে। এটা আমাদেরকে রোধ করতে হবে। পাশাপাশি 6 লেনের রাস্তার কথা বলা হচ্ছে। এটি ঢাকা বরিশাল সমিতি, বিভাগীয় এবং জেলা ঢাকায় আলোচনা হয়েছে। আমরাও বিষয়টিকে আমরা রাজনৈতিকভাবে উন্নয়নের অন্তর্ভুক্ত করলাম। ভোলা বরিশাল সেতু এবং ভোলার গ্যাসের কথাটা রাজনৈতিক বিষয় হয়ে গেছে। আমি বলবো যে এটা যে সময় হয় এটা আমাদের উপকার হবে। বরিশাল সিটি কর্পোরেশন নতুন একটি কর্পোরেশন। এই কর্পোরেশনের পাশাপাশি আমাদের 10টি ইউনিয়ন আছে। এই 10টি ইউনিয়নের সাথে যোগাযোগটাকে আরো বাড়িয়ে দেওয়া, সেবা শহরবাসী যে সুবিধাটা পায় এই সুবিধাটা এই বর্ধিত এলাকায় বৃদ্ধি করা, এই ধরনের চিন্তাভাবনা এবং কর্মসংস্থানের জন্য এখানে একটি বিস্তৃত নগরী করা দরকার। এবং যেটা আছে বরিশালে এটা ডেভেলপ করা সম্ভব হলে করা যাবে। আর আমরা নতুন নতুন চিন্তাভাবনা করব। আমি বিশেষ করে 1977 সালে মিস্টার বিএম কলেজ ছিলাম ক্রীড়া একজন শরীরচর্চাবিদ হিসেবে। আমি 2টা ব্যায়ামাগার করে দিয়েছি। আমার তরুণদের জন্য বিভিন্নভাবে শিক্ষার ব্যবস্থা করতে হবে, শরীরচর্চা করার জন্য ব্যবস্থা করতে হবে এবং মোটামুটি জনগণ যাতে এই ইয়াবার দিকে না যায় তার বিকল্প স্পোর্টসের ব্যবস্থা করতে হবে এবং তরুণের জন্য যে শিক্ষাগত বিভিন্ন ব্যবস্থা করতে হবে। এবং আমার নিজস্ব অর্থে 18টি প্রতিষ্ঠান আমি বরিশাল শহরে করেছি আমার নির্বাচনী এলাকায়, এবং ভবিষ্যতেও বিভিন্ন কাজগুলো আমাদের এগিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব মনীষা চক্রবর্তীর কাছে। আপনার নির্বাচনী প্রতিশ্রুতি ভোটারদের কাছে। ধন্যবাদ। আমাদের প্রথম প্রতিশ্রুতি হচ্ছে যে আসলে সংসদে আমরা সবসময় দেখেছি এর আগের সংসদগুলিতেও যে 90% বেশি সেখানে কোটিপতিরা থাকেন এবং 2/3 বেশি ব্যবসায়ীরা থাকেন এবং সেই সংসদে জনগণের অধিকার নিয়ে আলোচনা খুবই কম হয়। আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের শিক্ষা খাতে বাজেট সবচেয়ে কম এবং স্বাস্থ্য খাতেও বরাদ্দ সবচেয়ে কম। আমরা বরিশালের স্বাস্থ্য খাত আমরা শেরেবাংলা মেডিকেল কলেজের দিকে তাকালেই শুধু বুঝতে পারি না, আমাদের একেবারে ইউনিয়ন পর্যায়ের যে সাব সেন্টার সেগুলিও যে কতখানি অথর্ব অবস্থায় আছে সেটাও আমরা দেখি। আমরা মনে করি সংসদ সদস্যদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, নীতি নির্ধারণে ভূমিকা রাখা এবং বাজেট অ্যালোকেশনের ক্ষেত্রে বরিশাল যাতে বৈষম্যের শিকার না হয়, বরিশাল যাতে তার ফেয়ার শেয়ার বুঝে নিয়ে আসতে পারে, সেই জায়গাটিতে একজন সদস্যের অবশ্যই ভূমিকা রাখার প্রয়োজন আছে। এবং আমরা দেখেছি যে সেই ভূমিকা অনেক সময় আমাদের সংসদ সদস্যরা না রেখে জনগণের ট্যাক্সের টাকায় নির্বাচিত হয়ে তারা ট্যাক্স ফ্রি গাড়ি কেনার দিকে মনোযোগ দেন, তারা ভূমিহীনের ভোটে নির্বাচিত হয়ে নিজের নামে খাস জমি বরাদ্দ নেওয়ার উদাহরণ তৈরি করেন এবং এইরকম নানান রকম কাজে আমরা সংসদকে ব্যবহার হতে দেখেছি। আমরা সেই কোটিপতিদের ক্লাব ভেঙে সংসদের জনগণের কথা বলার জন্য যেতে চাই, সংসদের শ্রমিকের কথা বলার জন্য যেতে চাই, একটা নারী বান্ধব বরিশাল শহর গড়ে তোলার জন্য যেতে চাই, কর্মসংস্থানের বরিশাল গড়ে তোলার জন্য যেতে চাই, পর্যটন নগরী গড়ে তোলার জন্য আমরা সংসদে যেতে চাই। এবং আমরা মনে করি সংসদে আমাদের প্রত্যেকটি মিনিট, যে মিনিট আমরা পাবো, প্রত্যেকটি মিনিট জনগণের অধিকার আদায়ের জন্য লড়াইয়ের অংশ হিসেবে আমরা ব্যয় করব এবং জনগণ যে অধিকার থেকে দীর্ঘদিন বঞ্চিত থেকেছে সেই অধিকার আদায় করার জন্যই আমরা সংসদে যেতে চাই। ধন্যবাদ।
মনীষা চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব মোয়াজ্জেম হোসেন হেলালের কাছে। আপনার নির্বাচনী প্রতিশ্রুতি ভোটারদের কাছে। ধন্যবাদ। আল্লাহ যদি এখানে আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দান করেন এবং আমার দল যদি ক্ষমতায় যায়, দুটি একসাথে আমি বলতে চাই, তাহলে বাংলাদেশকে আমরা দুর্নীতিমুক্ত করব ইনশাআল্লাহ, এবং আমরা কেউ দুর্নীতি করব না, দুর্নীতি রোধ করব। এটা হচ্ছে প্রথম অঙ্গীকার। আর স্থানীয়ভাবে, জাতীয়ভাবে ছাড়াও স্থানীয়ভাবে যে উদ্যোগগুলো নেওয়া দরকার, তাতে দুর্নীতি রোধ করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, যেন ক্ষুদ্রতম জায়গায়ও কোনো ধরনের দুর্নীতি না থাকতে পারে। দ্বিতীয় হচ্ছে যে কর্মসংস্থান, জাতীয়ভাবে যে ভূমিকা নেওয়া হবে, তাতে করে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে মানব সম্পদ। আমাদের খনিজ সম্পদ আছে, আমাদের বনজ সম্পদ আছে, আমাদের পানির সম্পদ আছে, আমাদের অনেক সম্পদ আছে, কিন্তু সবচাইতে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। এই মানব সম্পদকে আমরা কাজে পরিণত করব, উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে তাদেরকে জাতি গড়ার কাজে ভূমিকা রাখতে হবে। বরিশালে বিপুল পরিমাণ বেকার যে আছে, তাদেরকে স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে এবং সেই ধরনের মোটামুটি লেবার ইন্টেনসিভ যে ইনস্টিটিউশন গড়ে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে সেইভাবে প্রশিক্ষিত করে তাদেরকে কাজে পরিণত করা হবে। শিক্ষার ক্ষেত্রে বরিশালে অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি, সেই সমস্ত শিক্ষা বান্ধব কাজকে বরিশাল বিএম কলেজে দেখলাম যেখানে একটা ডিপার্টমেন্টে একজন শিক্ষক আছেন। আমি আজকে একটা প্রাইমারি স্কুলে গিয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে অন্তত 2/3 শিক্ষক নাই। তো বাংলাদেশে শিক্ষার ক্ষেত্রে এরকম ব্যত্যয় থাকবে কেন? এগুলো আমরা দেখব। স্বাস্থ্যখাত সম্পর্কে বলাই আছে যে বরিশালে এই যে মেডিকেল কলেজে যদি দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে সেখানে স্বাস্থ্য সেবার তেমন সুযোগ সুবিধা নাই। আমাদের প্রশাসন, বিশেষভাবে মেডিকেল কলেজ প্রশাসন উদ্যোগ নিয়েছেন, কিন্তু জাতীয়ভাবে উদ্যোগ না হবে, স্থানীয়ভাবে আমরা সেই ক্ষেত্রে এমনভাবে প্রমোট করব যাতে করে স্বাস্থ্য খাতে ব্যাপকভাবে ভূমিকা রাখার সুযোগ থাকে। যোগাযোগ অবকাঠামোকে এস্টাবলিশ করার চেষ্টা করা হবে, বিশেষভাবে 4 লেন 8 লেন এই সমস্ত শিক্ষাগুলো। বিমান ব্যবস্থাপনার কথা বলা আছে। মানে যান আমাদের বরিশাল থেকে চলেই যাচ্ছে এরকম অবস্থা। এটাকে একটা পর্যটন নগরী এবং বরিশাল বিভাগের সাথে কানেক্টিভিটি তৈরি করে এখানে পর্যটনের এমন ব্যবস্থা করা হবে যেন আমাদের নৌখাতটাকে একটা আয়বর্ধক এবং একটা মোটামুটি মানুষের কাছে একটা আকর্ষণীয় একটা অবস্থা তৈরি করা যেতে পারে। এইভাবে আমরা আর বরিশালের একটি মাত্র ব্রিজ, সেখান থেকে 10 কিলোমিটার ঘুরে যেতে হয়। আমরা বরিশালে চেষ্টা করব ইনশাআল্লাহ যে বরিশালে 5টি ইউনিয়নের সাথে কানেক্টিভিটি তৈরি করার জন্য আরেকটি ব্রিজ শহরের ভিতর থেকে যেন আমরা তৈরি করতে পারি, সেই একটা উদ্যোগ নেব আমরা ইনশাআল্লাহ। এইভাবে আমরা সকল উদ্যোগগুলো গ্রহণ করে বরিশালের মানুষকে যেন একটা মানবিক একটি বরিশাল তৈরি করা যায়, মানুষের অধিকার যেন সংরক্ষণ করা যায়, সেগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং সম্মানিত ভোটাররা আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরাও প্রত্যাশা করি যে এই নৈতিকতা, আদর্শ, সততা, জবাবদিহিতার কথা আমরা প্রতিনিধি এবং ভোটারদের মুখে শুনলাম, এটি যাতে সামনের দিনে বাস্তবায়িত হয়। প্রতিশ্রুতি যাতে থেকে না যায় শুধুমাত্র মুখে কিংবা কাগজে, এটি যাতে সুফল বয়ে নিয়ে আসে ভোটারদের আগামী জীবনে, সেই সম্ভাবনার আকাঙ্ক্ষা রেখে শেষ করছি আমাদের চ্যানেল 24 এর বিশেষ আয়োজন এন মোহাম্মদ ব্যালটে বাংলাদেশ আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।